আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা এখন হচ্ছে শেষ পার্টটা শুরু করব। তোমার এখানে শেষ পার্টে যে টপিকগুলো পড়বো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ বেস যা যা টপিক আসতে পারে সবগুলো হচ্ছে যে এই লাস্ট পার্টের মধ্যে থাকবে। মানে ধৈর্য সহকারে পড়বা, একটু চিন্তা করবা যা পড়াচ্ছি যা পড়তেছি। তো এই হচ্ছে কথাবার্তা, শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো তোমার ফার্স্ট হচ্ছে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের বিক্রিয়া মাটিতে হচ্ছে যে নাইট্রোজেন ফিক্সেশন হয়। তো প্রাকৃতিক প্রক্রিয়াতে মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন নিয়ে আমরা কথাবার্তা বলবো। জিনিসটা মেনলি কি হচ্ছে যে বজ্র বৃষ্টির সময় বিদ্যুৎ খরণের ফলে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগতেছে, তখন N2 আর O2 যুক্ত হয়ে NO উৎপন্ন হচ্ছে। আর এই যে NO2 যে গ্যাসটা সেটা হচ্ছে অম্লধর্মী। আমি তোমাদেরকে আগে একটা জায়গায় পড়াইছিলাম যে কোনটা অম্লধর্মী, মানে নাইট্রোজেনের যে 5টা গ্যাস আছে ওগুলো কোনটা অম্লধর্মী কোনটা নিরপেক্ষ, তো ওটা একটু মাথায় থাকে যেন। হ্যাঁ, তা NO হচ্ছে একটা ক্ষতিকর বায়ু দূষক গ্যাস আর NO2 হচ্ছে অ্যাসিড বৃষ্টি সৃষ্টিকারী বায়ু দূষক গ্যাস। তাহলে হচ্ছে যেটা বায়ু অ্যাসিড সৃষ্টি করবে সেটা হচ্ছে NO2, আর যেটা এমনি বায়ু দূষক সেটা হচ্ছে NO। ঠিক আছে, দেখো একটা জিনিস দিয়ে মানে এটা পরীক্ষা হলো না গুলোর জন্য। দেখো এখানে তোমার দুটা বৈশিষ্ট্য কথা বলতেছে, বায়ু দূষক ও অ্যাসিড বৃষ্টি সৃষ্টিকারী। তো NO2 O2 অক্সিজেন দুইটা না, তো দুইটা বৈশিষ্ট্য মাথা থাকবে। আর এই যে HNO3 নাইট্রিক অ্যাসিড, এটা তো অ্যাসিডই। তো সৃষ্টির চক্রে প্রাণীকুলের যে অস্তিত্ব মূলে প্রাকৃতিক নাইট্রোজেন ফিকশন অত্যাবশ্যক একটি গতিশীল রাসায়নিক বিক্রিয়া, এগুলো তো গেছে। এরপর হচ্ছে বাণিজ্য প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবদ্ধকরণ বা হচ্ছে ফিক্সেশন। তো বায়ু যে নাইট্রোজেন গ্যাসটা থাকে সেটা নাইট্রোজেন যৌগে পরিণত করবে এবং ব্যবহার উপযোগী করে আবদ্ধ করাটাকে হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন বলবো। তো হেবার পদ্ধতিতে H2 গ্যাস ও বায়ুস্থ যে নাইট্রোজেন গ্যাসের প্রভাবকীয় সংশ্লেষণ বিক্রিয়ায় NH3 উৎপন্ন হয়। ইউরিয়া আর হচ্ছে ডাই অ্যামোনিয়া ফসফেট সার প্রস্তুত হচ্ছে অস্তল পদ্ধতিতে NH3 গ্যাসের প্রভাবক জারণ HNO3 উৎপাদন করে, তা থেকে হচ্ছে নাইট্রেট সার যেমন হচ্ছে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট আর হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। জিনিসটা দেখো, অস্তল পদ্ধতিতে তোমার NH3 এর অ্যামোনিয়া নিয়ে কাজ করবে। হ্যাঁ, তখন কি হবে, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট হবে আর ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। সংকেতগুলো আহামরি লাগবে না, তাও একটু দেখে নিতে পারো। আচ্ছা, হেবার পদ্ধতিতে কি হয়, মেনলি নাইট্রোজেনের সাথে তোমার 3H2 যুক্ত হবে। ফেরাস হচ্ছে তোমার প্রভাবক L2O3 দিব 500 ডিগ্রি সেলসিয়াস আর 200 অ্যাটমসফিয়ার চাপ, তাহলে হচ্ছে অ্যামোনিয়া তৈরি হবে। অস্তল পদ্ধতিতে কি হয় যে প্লাটিনাম 900 ডিগ্রি সেলসিয়াস দিব 4NO আর হচ্ছে 2 যুক্ত করে তোমার 4NO2 হবে। এগুলো লাগবে না, বাট আমি তোমাকে একটা জিনিস বলি, এই যে অস্তল পদ্ধতির যে রিয়াকশনটা 4 5 4 6, এই রিয়াকশনটার ডিজিটগুলো একটু মাথায় রাখবা। হ্যাঁ, NH3 এর সাথে 4 ছিল, অক্সিজেনের সাথে 5 ছিল, NO এর সাথে 4 ছিল, H3 এর সাথে 6 ছিল, 45 46 এবার মাথায় রাখবো। অসল পদ্ধতিতে তোমার 45 46 এরকম যুক্তটা ছিল, এই সমতাকরণটা একটু লাগে আর কি। এবার আসে বায়োলজিক্যাল ফিক্সেশন। বায়োলজিক্যাল ফিক্সেশন কি, সবুজ অ্যালগি ও মটর শিম ছোলা প্রভৃতি লিগুমিনাস জাতীয় উদ্ভিদের, তাহলে লিগুমিনাস জাতীয় উদ্ভিদের উদাহরণ কি, মটর শিম ছোলা জাতীয় উদ্ভিদের হচ্ছে শিকড়ের গুটিতে হচ্ছে বসবাস করে সিমোবায়োটিক জীবাণু হচ্ছে বায়ুর নাইট্রোজেন শোষণ করে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে কি বেশি দ্রুত নাইট্রোজেনের বেশি ফিক্সেশন হয়। ব্যাকটেরিয়া থেকে হচ্ছে নিশ্চিত মোলিবেডেনাম অবস্থান্তর ধাতুযুক্ত কোএনজাইম N2 কে বিজারিত করে NH3 গ্যাস ও NH4+ আয়নে পরিণত হয়। আর এখানে কথা আছে যে কি উদ্ভিদ নাইট্রেট আয়ন যেটা সেটা শোষণ ও বিজারিত করে প্রোটিন তৈরি করে। এই চিত্রটা একটু দেখে নিতে পারো। হ্যাঁ, এখানে দেখো মাটি থেকে হচ্ছে তোমার উদ্ভিদে যাচ্ছে, আবার উদ্ভিদ থেকে তোমার মরণপোষণ মাটিতে আসছে, কিন্তু দেখো বায়ুমণ্ডল থেকে তোমার মাটিতে যায়, ওটা আবার ব্যাক করতেছে না। এটা একটু মাথায় রাখতে হবে, জিনিসটা একটু মাথায় রাখতে হবে। প্রাণী থেকে তোমার বায়ুমণ্ডল যাচ্ছে, উদ্ভিদ থেকে তোমার প্রাণীতে যাচ্ছে, কিন্তু এই জাস্ট এই জায়গাটাতে তোমার এক্সচেঞ্জটা হচ্ছে, এমনিতে কিন্তু এক্সচেঞ্জ হয় না। তো এটা তো প্রাণীকুলের উদ্ভিদ খেয়ে প্রোটিন গ্রহণ করে এবং বজ্র প্রস্রাবে, আমরা তো জানি ইউরিয়া হচ্ছে তোমার মানে বজ্র রিলেটেড জিনিসপাতি, তো ইউরিয়া হচ্ছে যে কি রূপে তা নির্গত করে, এগুলো গেছে। তারপরে নাইট্রেট আয়ন ডিনাইট্রিফাইং জীবাণুর প্রভাবে বিজারিত হয়ে প্রথমে নাইট্রেট NO2- আয়নে পরিণত হবে এবং পরে N2O গ্যাস এবং শেষে N2 গ্যাস রূপে বায়ুমণ্ডলে ফিরে আসে। দেখো N2O, এখন আমরা তিনটাও কথা বলছি, N2O এর কথা বলছি, NO এর কথা বলছি, NO2 এর কথা বলছি। NO তে কি বলছি, ক্ষতিকর বায়ু দূষক। NO2 তে কি পড়ছি, তোমার ক্ষতিকর বায়ু দূষক প্লাস হচ্ছে যে কি তোমার এদিকে আবার এসিড সৃষ্টিকারী হবে। এবার N2O গ্যাসটা কখন উৎপন্ন হচ্ছে, যখন হচ্ছে ডিনাইট্রিফাইং হচ্ছে। তো এটা তো 78% হচ্ছে তোমার নাইট্রোজেন গ্যাস থাকবে, এগুলোতে গেছে। নাইট্রোজেন চক্রের একটা সংজ্ঞা আছে, মানে বায়ুমণ্ডল ও মাটির মধ্যে নাইট্রোজেন যোগে বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার যে একটা গতিশীল সাম্যাবস্থা মাত্রা, এই যে নাইট্রোজেন উদ্ভিদের সাথে নাইট্রোজেনের একটা কানেকশন যেটা, সেটাই হচ্ছে নাইট্রোজেন চক্র। এই দেখছো কত সুন্দর কানেকশনটা। তো এই আর কি। তারপরে এখানে অনেক কথাবার্তা আছে, এগুলো লাগতেছে না। এখানে আসি প্রাইমারি বায়ু দূষক। দেখো প্রাইমারি বায়ু দূষক আর হচ্ছে সেকেন্ডারি বায়ু দূষক, আমি উদাহরণগুলো মাথায় রাখতাম এইভাবে। প্রাইমারি বায়ু দূষক যেগুলো, সেগুলো যে ভরটা ওটা 44-এর কম হয়,
কিন্তু সেকেন্ডারি বায়ু দূষকে তুমি যেগুলো উদাহরণ দেবে সেগুলোর ভর যদি তুমি ক্যালকুলেশন করো 44+ পাবা। আর পেন্স একটা নাম পাবা, ফটোকেমিক্যাল স্মোক, ওটার উদাহরণ আছে NO2O3 দহনমুক্ত হাইড্রোজেন। তো প্রাইমারি বায়ু দূষক মেনলি কি, যেসব বায়ু দূষক তাদের উৎস থেকে নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় মানে চেঞ্জ না হয়ে সরাসরি পরিবেশের মানে বায়ুর সাথে হচ্ছে যে মিশে যাবে, সেটা হচ্ছে প্রাইমারি দূষক। তো কার্বন মনোক্সাইড, CO2, SO2, NO, NH3, H2S, ধূলিকণা, হাইড্রোকার্বন, এগুলা তুমি জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখিও, ভরটা দেখবা যে 44-এর কম আসবে বা 44 আসবে, কিন্তু 44-এর বেশি আসলে সেটা হচ্ছে যে কি তোমার সেকেন্ডারি বায়ু দূষক, মানে হচ্ছে SO3, H2SO4, H2SO4 এর ভর কত 98 না, NO2, N2O5, এগুলো একটু ক্যালকুলেশন করে দেখবা আর কি। একবার জাস্ট মাথায় রাখলে হবে 44+ যদি ভর পাও তাহলে সেকেন্ডারি, আর 44 লেস হলে প্রাইমারি বায়ু দূষক। এবার দূষকের সিঙ্ক নিয়ে একটু কথাবার্তা আছে। বায়ুতে থাকা দূষক কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক হলো সমুদ্রের পানি ও হচ্ছে যে কি সবুজ উদ্ভিদ। তো বায়ুতে থাকা দূষক H2SO4 এর বাষ্পের সিঙ্ক হলো হচ্ছে চুনা পাথরের উৎস ক্যালসিয়াম কার্বনেটের। হ্যাঁ, তো দূষকের নিরাপদ মাত্রা নিয়ে কিছু কথাবার্তা আছে। TLV যেটা থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, CO গ্যাসের নিরাপদ মাত্রা 0.15 ppm, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 350 আর SO2 হচ্ছে 0.05। এখানে জাস্ট এই জিনিসগুলা দেখো, আমরা যখন গ্লোবালাইজেশনের কথা বলবো তখন আমরা চিন্তা করব কার্বন ডাইঅক্সাইডের কথা, ফার্স্টে বলবো না কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফারের কথা, তো তারপর মিথেনের কথা। এই জিনিসগুলো নিয়ে যা যা রেঞ্জ পাবা পরিবেশ রসায়ন অধ্যায় সবগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো সিওটা হচ্ছে 0.15, CO2 হচ্ছে যে 350, CH4 হচ্ছে 2, আর SO2 এটা হচ্ছে SO2 হচ্ছে 0.05, SO3 হচ্ছে 0.02। এই কয়েকটা রেঞ্জ একটু মাথায় রাখতে হবে যে নিরাপদ সর্বোচ্চ মাত্রা TLVর পুনরূপ কি থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, ঠিক আছে? এবার দূষক কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার গ্যাসহীন, বর্ণহীন আর হচ্ছে গন্ধহীন বিষাক্ত কয়লা। আর CO হচ্ছে ঘাতক আর কি, ঘাতক গ্যাস, মানে কার্বন মনোক্সাইড হচ্ছে তোমার ঘাতক গ্যাস। এখানে আরো কিছু কথাবার্তা আছে। হিমের ফেরাস 2+ আয়নের সাথে লিগ্যান্ডে অক্সিজেন H2O বা হচ্ছে CO সন্নিবেশ বন্ধন যুক্ত হতে পারে। CO2 হচ্ছে যে গ্যাস, গ্রিনহাউস গ্যাস রূপে গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। আমরা তো জানি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান একটা গ্যাস বলা যায়। তারপর দূষক গ্যাস যেগুলো তোমার SO2 আর SO3, ওটা বর্ণহীন হবে আবার অম্লীয় হবে। আচ্ছা, আমরা বলছিলাম যে অধাতুর যেগুলো তোমার সেগুলো হচ্ছে অম্লীয় হয়, তাই না? তো সালফার 16 দিকে ছিল, তো অধাতু ওটা অম্লীয় না। আর এদিকে খাদ্যধর্মী যেগুলো সেগুলো কোনগুলো, ধাতুরগুলা, মানে তোমার গ্রুপ 1 আর 2। তো এটা মাথায় রাখতে হবে। তো গন্ধযুক্ত, আমরা তো জানি সালফার হচ্ছে মানে দুর্গন্ধ একটা হয় ওটা। SO2 আর SO3 গ্যাস হচ্ছে যে কি শ্বাসকষ্ট সৃষ্টি করে। এরপর এখানে কিছু কথাবার্তা আছে যে শিল্প কারখানার কিছু নাম আছে। এখানে একটা কথা আছে যে ধাতুর সালফাইড আকরিক থেকে জিঙ্ক, কপার, প্লাম্বাব ধাতুর হচ্ছে নিষ্কাশন প্ল্যান্ট হয়। আর নাক, চোখে জ্বালা, শ্বাসনালীতে ব্রঙ্কাইটিস, হাঁপানি, এগুলো হচ্ছে সালফারের কারণে হচ্ছে, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড যা আছে আর কি। তো দূষক NO আর NO2। NO হচ্ছে যে কি নিরপেক্ষ যৌগ। আমি মাথায় রাখতাম দেখো নো, কিছু একটা জিজ্ঞাসা করছে ও কি নিরপেক্ষ, নো, বা হচ্ছে যে কোনো কিছু না, অম্লীয় না আবার ক্ষারীয় না, তো মাঝামাঝি না, নো, না পজিশন আছে, তো নিরপেক্ষ। আর যেটা NO2 সেটা হচ্ছে বাদামি অম্লীয় গ্যাস। আর প্রধান বায়ু দূষকের মধ্যে হচ্ছে NO, NO2 আছে। আমি বলছিলাম 1-2 টাইপসের যেগুলো পাবা সেগুলো হচ্ছে তুমি অম্লীয় পাবা। তো এই যে কথাবার্তাগুলো পড়ছি সেগুলো আমি তোমার একসাথে লিখে রাখছি যে CO, CO2 বলছে বর্ণহীন, গন্ধহীন, বিষাক্ত। আর CO পড়ছি কি নীরব ঘাতক। SO2, SO3 কি বলছে বর্ণহীন প্লাস অম্লীয় হবে, এটা তো বোঝা যাচ্ছে। NO যেটা নো সেটা হচ্ছে বর্ণহীন আবার নিরপেক্ষ। NO2 যখন 2 আসে তখন সেটা বাদামি প্লাস অম্লীয়, দুটাও বৈশিষ্ট্য পাচ্ছে, একটা হচ্ছে বাদামি আর একটা হচ্ছে অম্লীয়, তো NO2 আছে। আর NO, NO2O3 এগুলো হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক। এই যে এখানে আছে NO, NO2O3 ও অন্যতম বায়ুদূষক ডিজেল ইঞ্জিন হচ্ছে দহনমুক্ত হাইড্রোকার্বন বিভিন্ন ফ্রি রেডিক্যালের সাথে মিলে পারক্সি অ্যাসাইল নাইট্রেট হয়, যেটা হচ্ছে প্যান্স বা মিশ্র বায়ুদূষক সৃষ্টি করে। তো এই মিশ্র বায়ুদূষক বিভিন্ন শহর এলাকায় ভোরবেলা নিচু আকাশে বাদামি ধরনের একটা কুয়াশার সৃষ্টি করে, এটাকে হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক বলবো আমরা। তো এখানে গেছে অম্লধর্মী সেকেন্ডারি দূষক যেমন সালফার ট্রাইঅক্সাইড SO3, H2SO4, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড N2O5 বৃষ্টি পানির সাথে মিশে হচ্ছে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। তো গ্রিনহাউস গ্যাস আর গ্রিনহাউস গ্যাসের প্রভাব আছে। গ্রিনহাউস গ্যাসের মধ্যে তাপমাত্রা হচ্ছে যে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে থাকে। তো পৃথিবীর গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠের সংলগ্ন হোমোস্ফিয়ারে N2O2O3 অণুর সাথে CO2, H2 অণুগুলো থাকে। এগুলোকে হোমোস্ফিয়ার অঞ্চল করছে পৃথিবীর গ্রিনহাউস গ্যাস বলা হয়। এগুলা গেছে। তারপর গ্রিনহাউস গ্যাস অথবা আয়ার রশ্মি শোষণের সত্ত্ব থাকে, যেসব গ্যাসের অণুতে 3টা বা 4টা পরমাণু যুক্ত থাকে, H2O, CO2, CH4, এবং এতে যাদের হচ্ছে যে আয়ার রশ্মি শোষণ ক্ষমতা থাকে এগুলো হচ্ছে যে তোমার গ্রিনহাউস গ্যাসের ভূমিকা রাখবে। এখন কি কি কথা বলছি, 3টা বা 4টা পরমাণু যুক্ত, এই নাম 3টা পড়ছি, আর হচ্ছে আয়ার
ক্ষমতা আছে তো এটা। তারপরে N2 H2 O2 এগুলো হচ্ছে গ্রিনহাউস প্রভাব নেই, এটা কিন্তু খুবই মাথায় রাখতে হবে। H2 O2 আর N2 এর হচ্ছে যে তোমার গ্রিনহাউস প্রভাব, দেখো সবগুলো তো 2 2 আছে না, তো 2 2 ওয়ালাগুলো হচ্ছে গ্রিনহাউস প্রভাব নেই, এটা মাথায় রাখিও। তো কার্বন ডাইঅক্সাইডকে হচ্ছে আমরা প্রধান গ্রিনহাউস গ্যাস বলতেছি। তো এছাড়া জলীয় বাষ্প, মিথেন, নাইট্রাস অক্সাইড, N2O, ফ্রিয়ন, CFC বা ক্লোরোফ্লোর কার্বন, এগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস প্রভাব সৃষ্টি করে। পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 0.78 ডিগ্রি সেলসিয়াস করে বাড়তেছে। বর্তমান পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস ধরা হচ্ছে, যেটা গ্লোবাল ওয়ার্মিং এর একটা অনেক ইস্যু। এখন তো আল্লাহ দিলে পুরো 40 ডিগ্রি সেলসিয়াস প্লাস তাপমাত্রা যাচ্ছে। সবাই বেশি বেশি পানি খাবা, আল্লাহর কাছে দোয়া করবা। ও হ্যাঁ, জিএসটি পরীক্ষার সামনে মাথাটা ঠান্ডা থাকে মতো পরীক্ষার দিন, পরীক্ষার হলে বেশি বেশি পানি নিয়ে যাবা, মাথায় থাকে যেন একদম দরকার হলে 1 ডেকচি পানি নিয়ে যাবা, খালি পানি খাবা, মাথা যেন ঠান্ডা থাকে, ঠিক আছে। যে অণুর পরমাণুগুলো কম্পন সংখ্যক বিকিরিত আয়ার রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের কম্পন সংখ্যার সমান, এরাই কেবল ওই তাপীয় বিকিরণ শোষণ করতে পারে। তো বন্ধন প্রসারণ কম্পন আর বন্ধন কোণ পরিবর্তন নিয়ে আসে, এগুলো লাগবে না। এখন এই রেঞ্জটা একটু মুখস্থ করাবো তোমাকে, জাস্ট এটা। কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস প্রধান গ্যাস 50%, CH4 একটু কম 19%, CFC আরও কম 16%। তারপর ওজন হচ্ছে O3 হচ্ছে 8, দেখো CFC হচ্ছে যে কি 16 ভাগকে অর্ধেক করলে হচ্ছে 8 হয়। তারপর N2O হচ্ছে 5 আর জলীয় বাষ্প হচ্ছে 2। জলীয় বাষ্প দেখো ওয়ার্ডে 2টা ভাগ করা আছে তো 2%। তো এখন দেখো CO2 হচ্ছে কি তোমার কি পড়ছে আমরা 50%, CH4 পড়ছি 19%, CFC আর একটু কম 16, এরপর ওজনে পড়ছে 8%, N2O পড়ছে 5%, জলীয় বাষ্প পড়ছে 2%। শেষ, নাম বুঝতে হয়ে গেছে না? তো কার্বন ডাইঅক্সাইড 1 গুণ থাকলে CH4 তোমার 25 গুণ হবে, তারপর CFC হচ্ছে যে 15,000 গুণ হবে। এগুলো নিয়ে একটু চিন্তা করি। আচ্ছা, এখানে গেছি। গ্রিনহাউস গ্যাসের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা সবচেয়ে বেশি, কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা প্রায় 50%। তো উদ্ভিদ ও সমুদ্র হলো কার্বন ডাইঅক্সাইডের দুটি প্রধান গ্রাহক বা সিঙ্ক, এগুলা গেছি। 1850 সালে বায়ুমণ্ডলে স্থির প্রায় 0.029% কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে 2008 সালে সেটা 0.0385%। এগুলো কেন দাগাইছিলাম আমি নিজেও জানি না, মানে বাইকা পড়া দাগাইছি আর কি। যাই হোক, আচ্ছা এই জিনিসটা একটু দেখি, হ্যাঁ একবার জাস্ট দেখি না। 50% কার্বন ডাইঅক্সাইড, 8% O3, 16% CFC, 90% CH4, 5% N2O, 2% H2O বানাটাতে তো 2 আছে, 2 থেকে 2% শেষ। তো মিথেন গ্যাস হচ্ছে যে বর্তমান ঘনমাত্রা 1.7 ppm, আর এটা প্রতি বছর 1.2% হারে বাড়ে। এগুলো লাগতেছে না। আচ্ছা, এখানে আসি CFC নিয়ে কথাবার্তা। CFC হচ্ছে ক্লোরোফ্লোর কার্বন আর কি। তো এখানে কিছু কথাবার্তা আছে যে CFC সমূহ হচ্ছে যে এসি রেফ্রিজারেটরে হচ্ছে ব্যবহৃত হয়, যেগুলো হিমায়ক যন্ত্রের তলরূপে, তরল প্রসারণীর হচ্ছে স্প্রে তলরূপে, আর ফোম শিল্পে ড্রাই ক্লিনার্সে হচ্ছে CFC ব্যবহৃত হবে। এখন কোথায় কোথায় ব্যবহার করতেছি? হিমায়ক যন্ত্রের তরল রূপে ব্যবহার করতেছি, তরল প্রসারণীর স্প্রে রূপে ব্যবহার করতেছি, ফোম শিল্পে ব্যবহার করতেছি, ড্রাই ক্লিনারে ব্যবহার করতেছি। এভাবে কাউন্ট করে করে পড়বা কিসে কিসে ব্যবহার করতেছি। ওজোন গ্যাস তো বললাম আমি 16 অর্ধেক 8%। তো ওটা হচ্ছে যে কি চতুর্থ অবস্থানে আছে। একদিকে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের জন্য উপকারী, এটা তো আমরা পড়ছি, স্ট্র্যাটোস্ফিয়ারে যে তোমার ওজন আছে। আবার এরপরে যেটা ছিল ওখানে কিন্তু তোমার ওজনও নাই, ওই যে মেসোস্ফিয়ারে তোমার ওজন নাই, কোনো গ্যাস টেস নাই। বলছিলাম মেসে হচ্ছে যে খাবার দাবার মাঝে মধ্যে থাকে না, তো ওইটা দিয়ে। অপরদিকে হচ্ছে ট্রপোস্ফিয়ারে কিন্তু মানে ওজন গ্যাসের হচ্ছে ক্ষতিকর একটা বায়ুদূষক গ্রিনহাউস প্রভাব রয়েছে, এটা আমরা পড়ছি। ক্ষতিকর প্রভাব যখন বলবে তখন ট্রপোস্ফিয়ার, আর যখন এমনি উপকারী বলবে তখন কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার, এটাও মাথায় রাখতে হবে। এই জন্যই বই পড়া লাগে আসলে, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা জিনিস যখন বুঝে বুঝে পড়বা তখন নিজেই নিজেকে কোয়েশ্চেন করবা যে কি হয়েছে কি না হয়েছে। তো গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অস্বাভাবিক ঘনত্ব বৃদ্ধি, ওই যে 50% তো বেড়ে যাচ্ছে, তো কেমনে কি? হ্যাঁ, আমাদেরই দোষ, আমাদেরই সব দোষ। বর্তমান কম্পিউটার মডেল অনুসারে পরিবেশ বিজ্ঞানীরা ধারণা করতেছে যে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেলে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 2050 সালের মধ্যে হচ্ছে যে 18 ডিগ্রি হয়ে যাবে গড় তাপমাত্রা। আমি তো ভাবতেছি এখনই নাকি হয়ে গেছে। আচ্ছা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মূল কারণ হচ্ছে গ্রিনহাউস গ্যাস 4টা আছে। CO2 50% পড়ছি, CH4 19% পড়ছি, CFC 16%, N2O 5% পড়ছি, আর জলীয় বাষ্প কত 2%। এই রেঞ্জগুলো একটু মাথায় রাখবা আর কি। তো পরিবেশ বান্ধব গ্রিনার জ্বালানি রূপে বিদ্যুৎ শক্তির উৎপাদন করতে হবে, এটাতে আমরা বুঝতেছি। কার্বন ডাইঅক্সাইডের প্রধান গ্রাহক সিঙ্ক গ্রুপ হচ্ছে যে সবুজ বন, এটা আমরা বলছি। সমুদ্র আর হচ্ছে যে কি উদ্ভিদ হচ্ছে তোমার সিঙ্ক হিসেবে সবচেয়ে বেস্ট। এবার আসি এখানে, এই জায়গাটা একটু তোমার মানে একটু ধৈর্য সহকারে পড়তে হবে, হ্যাঁ রেঞ্জগুলো একটু ধৈর্য সহকারে পড়তে হবে। পৃথিবী পৃষ্ঠে আপতিত সূর্যরশ্মির প্রায় 34% হচ্ছে প্রতিফলিত হয়ে তোমার মহাশূন্যে ফিরে যাবে। একটু বুঝো, 34%। ফার্স্ট একটা এমসিকিউ, সেকেন্ড এমসিকিউ হচ্ছে প্রতিফলিত হবে, নট প্রতিসরিত, প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যাবে। তিনটা টপিক পাচ্ছে, একটা লাইন থেকে 3টা এমসিকিউ করা যাবে। তবে বায়ুমণ্ডল, স্থলভাগ ও সমুদ্র হচ্ছে 42% শোষিত হবে।
আর জলরাশিকে বাষ্পীভূত করতে এবং জলীয়বাষ্পকে পানি চক্র প্রবাহমান রাখতে 23% সূর্যরশ্মি যাবে, সূর্যরশ্মিতে ব্যয়িত হবে। তারপর বাকি সমুদ্র পানিতে 1%-এর কম, তারপর 0.023% উদ্ভিদের সার সংশ্লেষণের মেকানিজমে যাবে। একটু জিনিসটা রেঞ্জটা একটু বুঝো। সূর্যরশ্মি থেকে প্রতিফলিত হবে 34%। আমাদের যে স্থল সমুদ্র এই দুইটা মিলে হচ্ছে 42%। আমি দেখো স্থল সমুদ্র দুইটা ওয়ার্ড ধরছি, হ্যাঁ, তো 2 এর ডাবল 4 তো 42%, আর 23% হচ্ছে সূর্যরশ্মিতে ব্যয়িত হবে। এখানে কি হচ্ছে, সূর্যরশ্মির প্রতিফলিত হচ্ছে 34%, কিন্তু ব্যয়িত হচ্ছে সূর্যরশ্মি ব্যয়িত হচ্ছে কিন্তু 23%, আর বাকি 0.023% তো সার সংশ্লেষণ। দেখো রেঞ্জটা মিলে আছে 23% আর এদিকে 0.02%। উদ্ভিদের তো হালকা কিছুটা ব্যয় লাগতেছে, উদ্ভিদে কি সব সূর্যের আলো লাগতেছে, একটু করে লাগতেছে খাবার তৈরি করার জন্য, তো 0.023%। এবার বুঝছো জিনিসটা, একটু মাথা রাখতে হবে। 34% হচ্ছে প্রতিফলিত হবে, 42% হচ্ছে তোমার স্থল সমুদ্রে লাগবে, 23% তোমার সূর্যরশ্মি ব্যয়িত হয় জলীয় ওই যে পানি চক্রে রাখার জন্য, আর 0.023% সার সংশ্লেষণে লাগে। এটাই তো সূর্যের অতি বেগুনি রশ্মি তো বললাম ওজন গ্যাসই তোমার মানে ধরে রাখবে কি, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকে ইউভি রশ্মির প্রভাবে ওটুকে ভেঙে হচ্ছে অক্সিজেন পরমাণু মানে ও পরমাণুতে হচ্ছে যে পরিণত হয়, এগুলো গেছে। ওজন স্তরে পাতলা হওয়ার যে ঘটনা সেটাকে ওজন স্তরে ক্ষয় বা ওজন ছিদ্র বা ওজন গহ্বর বলে। তো ওজন গহ্বরের মানে ডপসন বলতেছে। একে বায়ুমণ্ডলের চাপে 0.01 mm পুরো ওজনের যে গ্যাসের ঘনত্ব, একে ডপসন একক বলতেছে। এগুলা গেছে। এখানে একটু আসি যে সিএফসির যে ইউজগুলো, হ্যাঁ, সিএফসি যেটা 11 CFCl3 এই যে মানগুলো কেমনে বাই করে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো, যে সিএফসি 11 মানে CFCl3 কেমনে হয়েছে এগুলো তোমাদেরকে আমি দেখাবো। আচ্ছা দাঁড়াও, তো এইগুলোর উদাহরণটা একটু বলে দিই তোমাদেরকে। নরম ফোম দেখা এক যায় মানুষগুলো 11 নাম্বার 11 ওরা একটু নরম মনের হয়, তাই না? আমার চিন্তা করি যে মানুষগুলো একটু নরম মনের হোক, সব জায়গায় তোমার অনেক ভালো করে, তো স্প্রে ক্যানে ইউজ করবো। আর সিএফসি 1 2 যখন বলতেছি একটু হালকা কঠিন, তো কঠিন প্লাস্টিক ফোম সুগন্ধি স্প্রে ক্যানে। আবার সিএফসি 113 এখন 113 যখন বলতেছি, 3 যখন বলে ফেলতেছি আরো বেশি শক্তিশালী কিছু একটা, তো গ্রিচ গ্লু যেগুলো সেগুলো তো একটু নরম হয় না, সেগুলো অনেক শক্ত হয় না, তো এই কাজে ব্যবহৃত হয়। জিনিসটা বুঝতে একটা জিনিসও কি মুখস্থ করা লাগছে, জাস্ট একটু এরকম উল্টাপাল্টা উদাহরণ দিয়ে হলে পড়াটা মুখস্থ করা লাগবে। তোমার এমসিকিউ দাগানো লাগতেছে, কেমনে কি বেসিক দিয়ে বুঝতে জানা লাগতেছে না, পারলে হচ্ছে। এই হচ্ছে কথা। ক্লোরোফ্লোরোকার্বন নামে জৈব যৌগ হচ্ছে, আমরা সিএফসি বলবো। তো সিএফসি যৌগ হচ্ছে নিষ্ক্রিয়, এই জিনিসটা একটু লাগবে। সিএফসি বৈশিষ্ট্যগুলো নিষ্ক্রিয়, অগ্রাহ্য আর হচ্ছে গ্যাসীয় হওয়া, ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলে সহজে হচ্ছে উৎস থেকে ছড়িয়ে পড়ে, এটা একটু মাথায় রাখতে হবে।